এক হাদির মাথায় গুলি, কিন্তু আপনি দেখবেন যে এই জুলাই আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন একটা ভীতি কাজ করছে। ভীতির কারণগুলো অনেকগুলো। এর মধ্যে যদি আমি ধরি যে তফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই হাদির উপর এই গুলি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সেই 5ই আগস্টের পর থেকেই অনেক রকম অভিযোগ। একদিকে জঙ্গিরা সব খালাস পেয়েছে, অন্যদিকে যত শীর্ষ সন্ত্রাসীরা ছিল তারাও বাইরে। এর বাইরেও রয়েছে অসংখ্য অস্ত্র। দেশের 400-এর উপরে থানা থেকে লুট হওয়া অস্ত্র কোথায় গেল? এখন পর্যন্ত কি সেগুলো উদ্ধার করা গেছে? এর বাইরে বিভিন্ন বিদেশ থেকেও অস্ত্রের চোরাচালান আসার অভিযোগ রয়েছে। সেগুলোর কি হলো? আমরা গত 16-17 মাস ধরে দেখছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন নেতাকর্মীকে কিভাবে করে নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। বলা হচ্ছিল মব সন্ত্রাস, এগুলো বলা হচ্ছিল ফ্যাসিস্ট বলে তাদেরকে এই হত্যা করা হচ্ছে। আসলে এগুলোর পেছনে ছিল এক ধরনের মেটিকুলাস ডিজাইন। কোনো হত্যাকাণ্ড কিংবা এ ধরনের হাদির উপরে যে বর্বরচিত হামলা, এরকম কোনো হামলাই পৃথিবীর কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু যখন একের পর এক ঘটনাকে লেজিটিমেট করা হয় যে ফ্যাসিস্টের দোসর বলে কিংবা ফ্যাসিস্ট বলে কিংবা আওয়ামী লীগ বলে, তখন অন্যান্য হত্যাকাণ্ড কিংবা এরকম নৃশংস ঘটনাগুলো এক ধরনের জাস্টিফিকেশনের মধ্যে চলে আসে। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি দেখার চেষ্টা করেছি যে এই ঘটনার পেছনে কি কি আলামত, কি কি কারণ থাকতে পারে। দেখুন, অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি জানি, আপনারাও অনেকেই নিশ্চয়ই জানেন যে আপনাকে প্রত্যেককেই সন্দেহের মধ্যে রাখতে হবে, কেউ সন্দেহের বাইরে নয়। এবং আপনার অনুসন্ধানের টেবিলে সবগুলো সম্ভাব্য কারণ থাকতে হবে এবং একটি একটি করে লজিক্যালি বাদ দিতে দিতে, আলামতের ভিত্তিতে একটি একটি করে বাদ দিতে দিতে, দেন আপনি অল্প কয়েকটি 3-4টি সম্ভাব্য কারণ পাবেন। তারপরে সেগুলোকে ধরে অনুসন্ধানে অগ্রসর হওয়া। এখন হাদির উপরে যেই হামলাটি হয়েছে সেটি যদি আমি একটু প্রেক্ষাপট এবং এর কনসিকুয়েন্সেস গুলো চিন্তা করে দেখি, এই হাদির উপরে হামলার পরই যেই প্রতিক্রিয়াগুলো দেখেছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুতরভাবে বিবেচনায় নিতে হবে। প্রথমত দেখতে হয় যে একটি হামলার বা একটি একটি ঘটনার বেনিফিশিয়ারিকে, মানে লাভ কার হবে, সেটিকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বা মোটিভ হিসেবে ধরা হয়। সেদিক থেকে আমরা যদি দেখি যে হাদি, মানে ওসমান হাদি, তিনি যেই আসনটিতে নির্বাচন করছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, সেটি ঢাকা 8 আসন। আপনারা জানেন ঢাকা 8 আসন মতিঝিল, কমলাপুর সহ একেবারে বিশ্ববিদ্যালয়, খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই এলাকাটি আজীবন মির্জা আব্বাসের ঘাঁটি বলে পরিচিত। এবং সাবের হোসেন চৌধুরী 96-এ যখন নির্বাচনে আসেন, তখন মির্জা আব্বাসকে হারিয়ে তিনি জয়লাভ করেন। তারপরে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এটি টস হয়েছে কয়েকবারই, যে কবারই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু মির্জা আব্বাস এই এলাকায় বড় হয়েছেন, এটি তার ঘাঁটি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং হাদি আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছে, যেহেতু তিনি নিজেকে একজন জুলাই যোদ্ধা বলে দাবি করতেন, ফলে তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এই আসনটির অধীনে একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ফলে তিনি এখান থেকে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। এবং এখান থেকে জামায়াতের যে সবসময় নির্বাচন করে তাকে আকস্মিকভাবে বাদ দিয়ে ডাকসুর যে বর্তমান ভিপি সাদিক কায়েম, তাকে এখানে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়। আপনারা জিনিসটা খেয়াল করুন যে একটি আসন, যেই আসনে ভিআইপি প্রার্থী, ঢাকার সবগুলো আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঢাকার যে কটি আসন রয়েছে প্রতিটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই একটি আসন যেখানে সর্বোচ্চ সংখ্যক ভিআইপি প্রার্থী রয়েছেন। মির্জা আব্বাস নিজে একজন ভিআইপি প্রার্থী, সাদিক কায়েম তিনি একজন খুবই ভিআইপি প্রার্থী,
এমনকি ওসমান হাদি তিনিও একজন ভিআইপি প্রার্থী, কারণ তিনি বেশ সুপরিচিত মুখ ছিলেন এই জুলাই আন্দোলন থেকে শুরু করে, এমনকি বিভিন্ন টেলিভিশনের টক শোতে তিনি বক্তব্য রেখেছেন, ইনকিলাব মঞ্চ করে তিনি খুবই মানুষের কাছে পরিচিত হয়েছেন। সবকিছু মিলিয়ে তিনি একজন হাই প্রোফাইল প্রার্থী ছিলেন। এখন যদি নির্বাচনী আসন বিন্যাসের দিক থেকে আমরা চিন্তা করি, এখানে প্রতিদ্বন্দ্বিতা খুবই একটা, আমরা জানি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর যেমন হামলা হয়, তেমনি সিম্প্যাথি ভোটেরও একটা ব্যাপার রয়েছে। ফলে আমরা যদি প্রাথমিকভাবে দেখি এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা, এই তিনজন যেই প্রতিদ্বন্দ্বী মূল প্রার্থীর কথা বললাম, যে মির্জা আব্বাস, সাদিক কায়েম এবং ওসমান হাদি, এই তিনজনের মধ্যে দেখুন, এটি মির্জা আব্বাসের অত্যন্ত পুরনো একটি ঘাঁটি। তিনি এই এলাকায় এই আসনটি থেকে বরাবর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যখন মেয়র নির্বাচন করেন এখান থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পান। ফলে মির্জা আব্বাসের এই এলাকায় তার অবস্থান নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই। অন্যদিকে যদি আমরা দেখি, ওসমান হাদি এবং সাদিক কায়েম, তারা দুজন এই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরিচয়টি প্রস্ফুটিত হয়েছে, তাদের আইডেন্টিটি তৈরি হয়েছে। তাহলে ভোটের হিসেব যদি আমরা করি, হাদি এবং সাদিক কায়েম দুজনই কিন্তু একই লাইনের, একই ধারার ইসলাম পন্থার প্রার্থী। ভোটের হিসেবে যদি ভোট কাটাকাটি হয়, মির্জা আব্বাসের ভোটের সঙ্গে কি এই দুজনের ভোট কাটাকাটি হবে? না, আমি একদম নিশ্চিত করেই বলতে পারি সেটি। ভোট কাটাকাটি হতে পারে কার সঙ্গে? হাদির সঙ্গে, মানে ওসমান হাদি, গুলিবিদ্ধ ওসমান হাদির সঙ্গে শিবিরের নেতা, যিনি গুপ্তভাবে ছাত্রলীগে ছিলেন এবং পরবর্তীতে ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন, তার সঙ্গে সাদিক কায়েম এবং ওসমান হাদির সঙ্গে ভোটের কাটাকাটি হওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি। এবং এটি একটি কারণ আমি আপনাদেরকে বললাম, বা সম্ভাব্য কারণ, বা এই ঘটনার আড়ালে কি কি নেপথ্যের কারণ থাকতে পারে সেগুলোর একটি সম্ভাব্য কারণ উত্থাপন করলাম। এর পরপরই যদি আপনারা ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই যেই প্রতিক্রিয়া সাদিক কায়েম দেখিয়েছে, জামায়াত ইসলামী দেখিয়েছে, সেটি কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট। এই ঘটনার পরপরই সাদিক কায়েম ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন যে সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে তারা আর একটি অভ্যুত্থানের আহ্বান জানাবেন, ছাত্রদেরকে, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে। লক্ষ্য করুন বিষয়টি, এই হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সাদিক কায়েম এই পোস্ট করেছেন। এরপরে মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেলে গেলেন গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে, সেখানে তাকে প্রতিরোধের মুখে পড়তে হয়। ওখানে কারা ছিলেন? হাদির বন্ধু বান্ধব, তার কর্মীরা ছিলেন, জামায়াতে ইসলামী এবং শিবিরের কর্মীরাও সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। বিশেষ করে হাদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত যেই একজন নারী নেত্রী রয়েছেন, ডাকসু নেত্রী, তিনি ফাতেমা তাসনিম জুমা, তিনি সরাসরি ঢাকা মেডিকেলে মির্জা আব্বাসকে এই ঘটনার জন্য দায়ী হিসেবে অভিযুক্ত করেন। আপনারা লক্ষ্য করুন বিষয়টি, একটি ঘটনা ঘটেছে, ঘটনার সঙ্গে সঙ্গে কারুদিকে আঙ্গুল তোলাটা একটি কিন্তু গুরুতর জিনিস। রাজনীতির ময়দানে যারা একসময় সহযোগী ছিলেন, এখন আজকে হয়তো প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু তারা তো সহযোগী ছিলেন। আপনি যখন সহযোগীর দিকে এই আঙ্গুলটি তুলবেন, এবং ফাতিমা, তিনি যেন তেন সাধারণ কোনো মানুষ নন, তিনি একজন ডাকসু নেত্রী এবং ছাত্রী সংস্থার নেত্রী, তিনি সরাসরি মির্জা আব্বাসের দিকে আঙুল তোলেন। এটি কিসের ইঙ্গিত দেয়? কারা এই ঘটনায় বিএনপিকে ফাঁসাতে চাইছে? আপনারা নিজেরা এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করবেন। এর বাইরে যদি আমি দেখি, যে দেখুন, তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার আগে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। এর আগে চট্টগ্রামে কিন্তু বিএনপির একজন নেতাকে গুলি করা হয়, তিনি হয়তো প্রাণে বেঁচে যান, কিন্তু সেই ঘটনায় একজন নিহত হয়। ওই ঘটনায় এত, এখন যেমন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যেমন তীব্র আলোড়ন হয়েছে, হয়তো ওই ঘটনাটি অতখানি আলোড়িত হয়নি, কারণ ওই বিএনপির ওই প্রার্থী এতটা এতটা সুপরিচিত ছিলেন না। কিন্তু আমরা যদি ভোটের হিসেবে
চিন্তা করি যে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কার সঙ্গে কার, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির সঙ্গে জামাত ইসলামীর। ফলে তারা এখন পরস্পর বিরোধী, এবং এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে সঙ্গে যেভাবে করে মির্জা আব্বাসের দিকে, বিএনপির দিকে আঙ্গুল তোলা হয়েছে, জামায়াত সরাসরি তাদেরকে অভিযুক্ত করেছে, এটি একটা আলামত হিসেবে আপনারা ধরতে পারেন। আর এর আগের প্রেক্ষাপট তো আপনাদেরকে বর্ণনা করলামই। এটি গেল একটি নির্বাচনের দিক। অন্যদিকে আপনারা দেখুন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই আমরা কিন্তু শুনে আসছি তিনি সহসা ক্ষমতা ছাড়বেন না। এমনকি এই কদিন আগে তিনি যখন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে আসেন তখন তিনি বলেন, না তখন না, তিনি হ্যাঁ, নিউ ইয়র্কে যখন জাতিসংঘের অধিবেশনে আসেন তখন তিনি মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন জনগণ চায় যে তিনি 5 বছর, 10 বছর, 50 বছর থাকুন। নির্বাচন নিয়ে তার একটা টালবাহানা আছে, তিনি নির্বাচন দিতে চান না, নানান অজুহাতে নির্বাচন তিনি পেছাতে চান। এই আলামতগুলো আমি আমার এই শোতে নানান সময়ে আলোচনাও কিন্তু করেছি। ফলে এই নির্বাচন বানচালের একটি চক্রান্ত কিংবা একটা অজুহাত খাড়া করার জন্য সরকারের তরফ থেকে অনেক কিছুই হতে পারে। কথাটি বলছি, এর কয়েকটি প্রেক্ষাপট রয়েছে। আপনারা দেখুন, মাত্র সপ্তাহখানেক আগে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলেন যে কিলিং মেশিন বন্ধ করার কোনো যন্ত্র তার কাছে নেই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কেমন করে এই কথা বলতে পারেন? মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হবে, বলা হচ্ছে যে ইতিহাসের স্মরণকালের সবচেয়ে সেরা নির্বাচন এই ডক্টর ইউনূসের সরকার উপহার দেবে। সেখানে তার স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে বলেন যে তা কি বলে কিলিং মেশিন বন্ধ করার যন্ত্র তার কাছে নেই? এমনকি গতকাল তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে, তিনি তখন পেঁয়াজের দাম নিয়ে হাজির হলেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, যখন বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, তখন একটা একটা গোলাগুলির ঘটনায় একটা শিশু নিহত হয়। আমি তখন ঢাকার সাংবাদিক, ডেইলি স্টারে তখন আমি ছিলাম। সেই ঘটনায় আলতাফ হোসেন চৌধুরী ওই পরিবারটির বাসায় যান এবং খুব সাধারণভাবে বলেন সাংবাদিকদেরকে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আপাতত চোখে এটি খুবই নির্দোষ একটি কথা। কেউ যদি নিহত হয়, মারা যায়, আমরা কিন্তু তাদেরকে সান্ত্বনা সুলভ ভাবে এই কথাটিই বলি। ধর্মীয় ভাবেও এটি আমাদের বলার রেওয়াজ রয়েছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। এর ঘটনার পর আপনারা হয়তো অনেকেই ভুলে যাননি, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মারাত্মক তোপের মধ্যে পড়েন। সম্ভবত তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল ওই ঘটনায়। কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন না যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হয়তো এটাই সত্য, আল্লাহর মাল আল্লাহ যে কোনো সময় যে কাউকে তুলে নিয়ে যেতে পারেন, এটাই সত্য। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে কিলিং মেশিন বন্ধ করার যন্ত্র তার হাতে নেই, তারপর তিনি কিভাবে করে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন এবং কিরকম একটা বালখিল্য রকমের হাসি দিয়ে তিনি এ ধরনের মন্তব্যগুলো করেন, আপনারা একবার ভেবে দেখুন তো। আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর অবনতি হয়েছে বাংলাদেশে, এটি তো নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে আমি আপনাদের সামনে দুটি কারণ হাজির করলাম। একটি হচ্ছে গিয়ে ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ এই ঘটনার বেনিফিশিয়ারি কিনা, আরেকটি হচ্ছে গিয়ে এই নির্বাচন বানচালের জন্য ডক্টর ইউনূস সরকার নিজেই, মানে বানচাল মানে কি, তিনি যে নির্বাচন দিতে চান না, সেই তারই অংশ হিসেবে তার যে মেটিকুলাস ডিজাইন, স্বস্বীকৃত মেটিকুলাস ডিজাইন, তারই অংশ হিসেবে এই ঘটনাগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হাদির গুলিবিদ্ধের ঘটনাটি কিনা আপনারা ভেবে দেখবেন। এটি আরেকটি কারণ হাজির করলাম। কারণ তো বললামই যে মানে এই সরকার শুরু থেকেই নির্বাচন চায় না, এমন একটি বিষয় রয়েছে। অন্যদিকে আপনারা দেখুন, নির্বাচন চায় না আরো একটি গোষ্ঠী রয়েছে। সেটি ওই প্রথম কারণটির সঙ্গে সম্পর্কিত কিনা আপনারা একটু বিবেচনা করবেন। সেটি হচ্ছে জামায়াতে ইসলামী এবং এনসিপি চায় না যে তারা এই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। তারা বিভিন্ন সময়ে এই নির্বাচন
প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা বিভিন্ন সময়ে এমনকি এই যে এনসিপির নাহিদ ইসলাম যেদিন খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে, সেই দিন তিনি নিজে স্বপ্রণোদিত হয়ে, যেখানে বিএনপির চেয়ারপারসন অসুস্থ সেখানে এনসিপির নাহিদ ইসলাম স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনে গিয়ে বলে আসেন যে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশি অবনতি হয় তাহলে যেন নির্বাচনটি পেছানো হয়। তারও আগে এই এনসিপি তারা কিন্তু বারবার করে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা চায় না, তারা আরো পরে নির্বাচন চায়, তারা গণভোট আগে চায়, এবং জামায়াত ইসলামীও গণভোট আগে চায়, এবং জামায়াত ইসলামীও এই সরকারকে নানান সময়ে হুমকি দিয়েছে যে তারা এই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, সংস্কার আগে, গণভোট আগে, নানান ছুতা নাতা দিয়ে তারা এই নির্বাচনটি পেছানোর জন্য বিভিন্ন রকম উপলক্ষ তৈরি করার চেষ্টা করেছে। আজকে যখন হাদি গুলিবিদ্ধ হয়েছেন, এবং এটির লক্ষ্য শুধুমাত্র হাদির মাথা কিন্তু নয়, আপনারা দেখবেন এই জুলাই আন্দোলনে সক্রিয় যারা ছিলেন প্রত্যেকের ভেতরে কিন্তু একটা ভয় ঢুকে গেছে, এবং এই ভয়ের সঙ্গত কারণ রয়েছে। আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময়, এই গত 17 মাসে বিভিন্ন সময় বেশ কয়েকজন সমন্বয়ক কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা কি সেগুলো তলিয়ে দেখেছি? কেন এই সমন্বয়করা, মানে জুলাই আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারা কেন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন? বেশ অন্তত 5 থেকে 7 জন হত্যাকাণ্ডের কিন্তু শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। বাংলাদেশে প্রতিদিন এই পরিমাণ হত্যাকাণ্ড এখন হয় যে একটি মানে ফলো আপ তো অসম্ভব, সব নিউজ সব সংবাদ পত্রিকার পাতায় জায়গা দেওয়াও সম্ভব হয়ে ওঠে না, ফলো আপ তো অনেক দূরের কথা। ফলে আজকে যখন হাদি গুলিবিদ্ধ, তখন এক গুলিতে বলে না এক ঢিলে বহু পাখি শিকার করা, ঠিক এক ঢিলে অনেকগুলো ক্ষেত্রকে প্রসারিত করা, অনেকগুলো লক্ষ্যবস্তুকে জানান দেয়া আমরা আছি। এরা আসলে কারা হতে পারে? আপনারা নিশ্চয়ই ফ্রাঙ্কেনস্টাইনের গল্পটি জানেন। ফ্রাঙ্কেনস্টাইন নিজেই যেই সৃষ্টি করেছিলেন যে দানব, সেই দানবের হাতেই ফ্রাঙ্কেনস্টাইন এর মৃত্যু হয়। এই যেইভাবে করে হাদিকে খুব টার্গেটেড গুলি, কিন্তু এটি একদম টার্গেট করে গুলি করা, হাদির কানের পাশ দিয়ে তার গুলি এখনো মাথার ভিতরে কিছুটা আছে, এবং মাথার এমন একটি জায়গায় গুলিটি তাকে বিদ্ধ করা হয় যে তিনি যদি এই যাত্রা প্রাণে বেঁচেও যান, তিনি এখন এই মুহূর্তে কোমায়, খুবই সংকটাপন্ন, তারপরও যদি এই যাত্রায় তিনি প্রাণে বেঁচেও যান তাকে কিন্তু শারীরিক অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হবে, কারণ মাথার যে অংশটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই অংশটি আমাদের শরীর, এই যে আমি হাত নাড়ছি, এই ব্রেইনের কমান্ডে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের যে মাথার যে অংশ থেকে ইয়ে হয়, কি বলে, নড়াচড়া করে, কমান্ড পায়, সেই অংশটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ফলে তার পরবর্তী যদি তিনি প্রাণে বেঁচেও যান, আমি আশা করি তিনি প্রাণে বেঁচে যাবেন, যদিও তার অবস্থা খুবই আশঙ্কাজনক, তারপরেও তার ভবিষ্যৎ জীবনটি কেমন হবে সেটি আমরা বলতে পারছি না। ফলে যে প্রসঙ্গে ছিলাম যে মানে এতগুলো জায়গায় একসঙ্গে এই গুলি এর মধ্যে দিয়ে যে মানে একটি গুলি অনেকগুলো লক্ষ্যবস্তুকে একটা ইঙ্গিত দিচ্ছে যে আমরা আছি, যে মেটিকুলাস ডিজাইনে একদম এরকম টার্গেট করে কিলিং করা হয়েছিল সেই জুলাইয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশিরভাগ হত্যাকাণ্ড যারা হত্যার শিকার হয়েছে জুলাইয়ে তারা কিন্তু মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং বেশিরভাগই স্নাইপার দিয়ে গুলি করা। পুলিশের গুলিতে নিহত হয়নি এমনটি নয়, কিন্তু বেশিরভাগই ছিল টার্গেটেড কিলিং। এবং এই সরকার গত 17 মাসেও এদের কিভাবে করে গুলিবিদ্ধ হলেন সেগুলো কিন্তু তারা অনুসন্ধান করেনি, তদন্ত করেনি, কারণ প্রতিটি ঘটনার তদন্ত করা অত্যন্ত জরুরি ছিল। তারা কোন গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন, কি ধরনের রাইফেল সেটি ছিল, কোন বন্দুক থেকে এসেছে, কত দূর থেকে তাদেরকে গুলি করা হয়েছিল, এগুলি সব কিন্তু ময়নাতদন্তে বেরিয়ে আসার কথা ছিল। সেই কাজটি
একটি ঘটনাও করা হয়নি। উপরন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে সার্জিস আলম ঘোষণা দিয়েছিলেন যদি লাশ উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য বা পরের তদন্তের জন্য, তাহলে দেশে আরেকটি যুদ্ধ তারা আহ্বান করবেন। এভাবে করে খুবই যুদ্ধংদেহী ভাবে সার্জিস ইসলাম ঘোষণা দিয়েছিলেন। ফলে ওই যে টার্গেটেড কিলিং এর অংশ কিনা, ফ্রাঙ্কেনস্টাইন কিনা, এটি কিন্তু আরেকটি সম্ভাব্য ক্ষেত্র এই ঘটনার মধ্য দিয়ে উন্মোচিত হয়। এর বাইরে যদি আমি আপনাদেরকে বলি, দেখুন জামায়াতে ইসলামী, জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পরে ৭৫-এর ১৫ই আগস্টের পরে অনুমোদন দেয় বিএনপি সরকার জিয়াউর রহমানের আমলে। এর আগ পর্যন্ত কিন্তু জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের দল হিসেবে নিষিদ্ধই ছিল। তারপর থেকে জামায়াতে ইসলামী এবং বিএনপি হাত ধরাধরি করে এগিয়েছে। আপনাদের নিশ্চয়ই তারেক রহমানের সেই ঐতিহাসিক মন্তব্যটি মনে আছে, যিনি বলেছিলেন বিএনপি এবং জামাত হচ্ছে গিয়ে একই মায়ের সন্তান, যমজ ভাই, তাই না? কিন্তু এখন এই গত সপ্তাহে তারেক রহমান তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আপনারা জানেন জামাতি ইসলামী এই নির্বাচনে যে প্রচারণাটি চালাচ্ছে, তারা আওয়ামী লীগ এবং বিএনপির ঘাড়ে দোষ দিয়ে বলছে যে দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ। এটা কিন্তু জামাতি ইসলামী তাদের নির্বাচনী প্রচারণার একটি স্লোগান হিসেবে যেমন ব্যবহার করছে, তেমনি তারা বিএনপি মানে তারা বলতে চাইছে যে, যেমনটি তারেক রহমানের ভাষায় যদি আমি বলি, অমুককে দেখেছেন তমুককে দেখুন, এবার অমুককে দেখুন। মানে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি কে দেখেছেন, এইবার জামাত ইসলামীকে দেখুন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে জামাত যে কেমন দল তা তো বাংলাদেশের মানুষ ৭১ সালেই দেখেছেন। তার এই কথার মধ্য দিয়ে খুব স্পষ্টই জামাত বিরোধী অবস্থানটি ফুটে ওঠে। ফলে যেটি দাঁড়িয়েছে যে জামাতের সঙ্গে তাদের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সেখানে কিন্তু ছেদ পড়েছে। যদিও আজই যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হন, তার কিছুক্ষণ পরেই তারেক রহমান বলেছেন যে এই ঘটনায় দুঃখ জানিয়েছেন, যারা এই হামলা করেছে তাদের তীব্র ঘৃণা জানিয়েছেন, সেই সঙ্গে বলেছেন যে এই ঘটনা তদন্তে তাদের যদি কোনো সহযোগিতা থাকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে জামায়াত এবং বিএনপির যে এই যে সেপারেশন, সেই সেপারেশনে জামায়াত কিভাবে করে দেখছে, তারা কি এটার জন্য প্রস্তুত ছিল? এমনকি তারেক রহমান যে দেশে আসতে পারছেন না, সম্ভাব্য যে কারণগুলো, এর মধ্যে কিন্তু একটি বড় কারণ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর হাতে তাকে মানে জামায়াত ইসলামীর কাছ থেকে যেই হুমকি, তার জীবন নাশের হুমকি তিনি ফিল করেছেন, সেটি কিন্তু একটি বড় কারণ হিসেবে রাজনীতি বিশ্লেষকরা দেখেছেন। ফলে আজকে যখন হাদি গুলিবিদ্ধ হয় আর সঙ্গে সঙ্গে বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়, তখন বুঝতে হবে যে এখানে কার রাজনৈতিক ফায়দা রয়েছে। খুব স্পষ্ট বিষয়টি। এর বাইরে যদি আমি আরেকটি জিনিস দেখি, অনেকে আরেকটি বলছেন যে সিম্প্যাথি ভোট বলে আমাদের বাংলাদেশে একটি জিনিস রয়েছে। আপনারা জানেন যে অনেকে বলছেন যে যারা এই হাদির কে গুলি করেছে মোটরসাইকেলে, আমরা দেখেছি বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে যে দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে যা মানে হাদির রিকশার পাশাপাশি যেতে যেতে তাকে গুলিটি করেছে, খুব কাছ থেকে গুলিটি করেছে। এবং আপনারা দেখবেন যে তার যারা সঙ্গী ছিলেন তারা বলছেন যে এরা হাদির প্রচার অভিযানের সময় ছিল। হাদি তার নির্বাচনী এলাকায় প্রচার শেষে বিজয়নগরের দিকে ছিলেন, ওখানে ঘটনাটি ঘটে। কিন্তু তার সঙ্গীরা বলছেন যে এরা হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। মানে, এবং আরেকটি ঘটনা, আরেকটি জিনিস, এটার সঙ্গে আরেকটি জিনিস যুক্ত করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে যেই ফুটেজ গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে আপনারা ভাইরাল আকারে দেখেছেন, কেউ না কেউ তো ওখানে দাঁড়িয়ে ভিডিওটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। এবং তাদের ভিতরে দুজন মাস্ক পরিহিত ছিলেন। যে দুজন গুলি করেছে মোটরসাইকেলে, তারা বাদেও হাদির সঙ্গে আরো দুজন ছিলেন যারা মুখে মাস্ক পরা ছিলেন। তাহলে এই প্রশ্নটি অনেকে তুলছেন যে এই ঘটনা সিম্প্যাথি ভোটের জন্য হাদি নিজেই করিয়েছেন কিনা। এমন কিছু বিষয় আমাদের রাজনীতিতে অনেক সময় ঘটে। কিন্তু ধরেন কমন সেন্স অনুযায়ী যদি আমরা বলি, যদি হাদি নিজে নিজেও করিয়ে থাকেন, সেক্ষেত্রে মাথায় গুলি করবে
এতটা রিস্ক তার তার কর্মী বাহিনী কিংবা তার যদি পাতানো ফাঁদ হয়ে থাকে তারা নেবে কিনা, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহ কারণ দেখুন, এটা এমন একটি জায়গায় যে হাদি আহ যদি আমি বলেছি প্রাণে বেঁচেও যান, তিনি শারীরিকভাবে, এমনকি তিনি তার মানে কথা বলাও লুজ করতে পারেন, অনেক শারীরিক সবকিছুই, তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি সচলতা নির্ভর করে ব্রেইনের ওই অংশটির উপর। ফলে এতখানি রিস্ক একটা সিম্পাথি ভোটের জন্য হাদি নেবে কিনা, ধরেন এরকম হলে হয়তো পায়ে গুলি করতো, হাতে গুলি করতো, অন্য যে কোনো জায়গায় হতে পারতো, কিন্তু সরাসরি মাথায় আমার মনে হয় এই আশঙ্কাটি বা এই এই সম্ভাব্য মোটিভ আমরা বাদ দিতেই পারি। আরেকটি অনেকে অভিযোগ করছেন, বিশেষ করে বিএনপির একজন আর দেখলাম যে তারা বলছেন যেটি আসলে সেই আওয়ামী লীগ সরকারি, আওয়ামী লীগই করিয়েছে, আওয়ামী লীগের বাহিনী করিয়েছে। হ্যাঁ, তো দেখুন এটি আমার কাছে, আপনি ধরেনও যদি যে কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে যেই নির্বাচন হচ্ছে সেখানে আওয়ামী লীগ বিষয়টিকে কিভাবে করে দেখছে, আমি তো দেখছি আওয়ামী লীগের কোনো নরণচরণ নেই। তারা গত 17 মাসে খুব বেশি এই 2-4টা বিচ্ছিন্ন যে মিছিল করেছে, একটা সফল লকডাউন করেছে তারা, এটি অবশ্য ঠিক যে তারা একটা সফল লকডাউন করেছে, কিন্তু এর বাইরে তারা খুব বেশি কোথাও তাদের জানান দিতে কিন্তু এখনো পারেনি বা দেয়নি। তারা হয়তো সময় নিচ্ছে তাদের উপযুক্ত সময়ের জন্য। এখন আপনারা দেখুন যে এই ঘটনার মধ্য দিয়ে যে আওয়ামী লীগ, আমরা একদম 5ই আগস্টের পর থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঢাকায় খুব ডাকাতি বেড়ে গেল, বলা হলো এই যে ডাকাত লীগ, আনসাররা বিদ্রোহ করলো, বলা হলো এই যে আনসার লীগ, রিক্সাওয়ালারা বিক্ষোভ করলো, বলে এই যে রিক্সাওয়ালা লীগ। বাংলাদেশে যত ঘটনাই ঘটুক না কেন সব ওই আওয়ামী লীগের দিকে তাক করা হয়। এমনকি আজকে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সাংস্কৃতিক উপদেষ্টা কি ফারুকি, তিনি সরাসরি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন এটি আওয়ামী লীগ করিয়েছে। একটা হাস্যকর, মানে হাস্যকর এই কারণে তিনি একটা সরকারের অংশ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি একটি দলকে লক্ষ্য করে যেই যদি একটা মন্তব্য করে থাকেন, সেটি দায় দায়িত্ব কিন্তু তাকে নিতে হয়। এই উপদেষ্টাদের সেই সেই ম্যাচিউরিটি কিন্তু আমরা কখনোই দেখিনি, এবং তিনি হচ্ছেন গিয়ে সংস্কৃতি উপদেষ্টা। তিনি এই মন্তব্য কেন করেছেন এটির সঙ্গে আপনারা লিঙ্ক খুঁজে দেখবেন। কারণ ওই যত দোষ নন্দ ঘোষ এই প্রবাদের সঙ্গে যা কিছু ঘটে বাংলাদেশে সব আওয়ামী লীগেরই দোষ। এই যে এই পরিমাণ গত 17 মাসে কি পরিমাণ যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, টার্গেটেড কিলিং করা হয়েছে, এর কোনো হিসাব নিকাশ নাই। আওয়ামী লীগ থেকে হয়তো একটা হিসাব করা হচ্ছে, কিন্তু হিসাবের বাইরে অনেক। কারণ তারা কেউ নিজেরা এলাকায় নাই, তারা এক জেলা থেকে আরেক জেলায় পালিয়ে বেড়াচ্ছে, নদী নালায় বিভিন্ন সময় লাশ ভেসে উঠতে দেখা যাচ্ছে, কখনো পরিচয় পাওয়া যাচ্ছে, কখনো অজ্ঞাত হিসেবে তাদেরকে আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করে দিচ্ছে। ফলে সঠিক হিসাব কিন্তু তাদের নেই। তারা যখন নিজেরা প্রাণ বাঁচাতে এক জেলা থেকে আরেক জেলায় আত্মগোপন করেও রেহাই পাচ্ছেন না, তখন তাদের দিকে আঙ্গুল তোলাটা একটু অন্যায়। অন্যদিকে আপনারা জানেন যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের, তিনি বলেছেন যে ভারত থেকে 40 জনেরও বেশি টার্গেটেড কিলারকে বাংলাদেশে ঢুকানো হয়েছে। দেখুন, একজন সাংবাদিক হিসেবে যখন এত বড় একটি মন্তব্য করা হয় তখন সঙ্গে সঙ্গে কিছু তথ্য প্রমাণ দিতে হয়। তিনি জুলকারনাইন শায়ের নিজেকে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দাবি করেন, কিন্তু তিনি সেরকম কোনো তথ্য প্রমাণ দিতে পারেন, এটি জাস্ট একটা স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটি আপনি প্রতিবেশী দেশের দিকে লক্ষ্য করছেন, ওই যত দোষ নন্দ ঘোষের মতো সব দোষ আওয়ামী লীগের, ঠিক তেমনি বাংলাদেশে যা কিছু ঘটে সবকিছু ভারতের দোষ। ফলে যেটি হয়েছে যে ওই ইয়ের মতো আওয়ামী লীগ আমলে যেমন যা কিছুই ঘটুক না কেন সবকিছু জামাত বিএনপির দোষ, এটি বলে বলে পুরো বিষয়টি কি মানুষের কাছে সত্যতা থাকলেও মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে ওঠে। ফলে আজকে যখন আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে, ভারতকে দোষারোপ করা হচ্ছে, ঠিক ওই পুরনো ঘটনার মতোই, যে বিষয়টির যদি সত্যতা সামান্য পরিমাণও থাকে মানুষের কাছে এটি এখন আর
গ্রহণযোগ্য নয়। কারণ গত 17 মাসে মানুষ দেখেছে আওয়ামী লীগের কোথাও কোনো উপস্থিতি নেই। তারা একেবারে এই যে ঘুম কি বলে যেন স্লিপার সেলে চলে গেছে। ফলে আজকে জুলকারনাইন সাহেব যখন এমন একটি মন্তব্য করেন, আমি আশা করি অন্তত যে তিনি কিছু তথ্য প্রমাণ দেবেন, সো দ্যাট মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়। এই কারণগুলো যে বললাম আমি, এর বাইরে আরো অনেকগুলো কারণ থাকতে পারে যেগুলি যেগুলি বলা যেতে পারে যে তদন্ত হওয়া খুবই জরুরি। আমি একেবারে ধরেন অনেক দূর থেকে সম্ভাব্য যেই কারণগুলো পেলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং অনেকেই যদি বলি যে একতরফা নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ভবিষ্যতে এক হবে, এরকম অনেক রকম কথাবার্তা রয়েছে। সেরকম একটি পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করা কাদের অভ্যাস? আপনারা একটু ইতিহাসের দিকে তাকাবেন। বাংলাদেশে যে কয়বার অগণতান্ত্রিক সরকার এসেছে, সেই অগণতান্ত্রিক সরকারের সঙ্গে সবসময় জামায়াত ইসলামী হাত মিলিয়েছে। আমি 5ই আগস্টের পরে 7ই আগস্ট প্রথমবারের মতো জানতে পারি বাংলাদেশে একটি রক্তপাতহীন অভ্যুত্থান হয়েছে, যার নেতৃত্বে জামায়াত এবং হচ্ছে গিয়ে আপনার কয়েকটি জঙ্গি সংগঠন জড়িত। একদম তথ্য প্রমাণ দিয়ে আমি এটি পেয়েছিলাম এবং আমি সেটি সঙ্গে সঙ্গে প্রকাশও করেছিলাম যে জামাতের নেতৃত্বে, জঙ্গিদের নেতৃত্বে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। এবং আরেকটি হয়েছে ইসলামিক জাগরণ। এটি কোনো গণ অভ্যুত্থান, আপনি গণ অভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এর পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র। আমি অবশ্য সেটিকে খুব বেশি আমলে নেই না, এই কারণে পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র থাকে। সেই ষড়যন্ত্রকে প্রতিহত করে, মোকাবেলা করে পৃথিবীর সব সরকার পরিচালিত হয়। ফলে ষড়যন্ত্র ছিল, আর সেই জন্য সরকারের বিরুদ্ধে এত বড় একটি আন্দোলন হয়েছে, তাতে সরকারের পতন হয়েছে, শুধু এটি সাধারণভাবে বললে হবে না। কারণ ষড়যন্ত্র সবসময়ই থাকে। ফলে যেটি বলতে চেয়েছি যে যেই ইসলামিক জাগরণটি হয়েছে, সেই ইসলামিক জাগরণের পেছনে যে ক্রীড়ানকগুলো কাজ করেছে, যারা ওই ফ্রাঙ্কেনস্টাইনকে বানিয়েছে, যারা এতগুলো মানুষকে টার্গেট করে করে হত্যা করেছে, সেই তারাই এখন আবার নির্বাচন বানচালের জন্য আরেকটি মিশনে নেমেছে কিনা সেটি একটি বড় প্রশ্ন হিসেবে উঠে আসে। এবং এই যে দেখুন, কিলিং মিশনে নামা, এই শব্দটির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কিলিং মেশিন বন্ধ করার অস্ত্র আমার নেই শব্দ চয়নটি আপনারা একটু দয়া করে লক্ষ্য করবেন। তিনি বলতে পারেন যে যারা অস্ত্র নিয়ে, বেআইনি অস্ত্র নিয়ে ঘুরছেন তাদেরকে আমরা নজরদারি করছি, অনেক কিছু বলতে পারেন, কিন্তু স্পেসিফিক শব্দ চয়ন হচ্ছে তার স্বরাষ্ট্র উপদেষ্টার যে কিলিং মেশিনে বন্ধ করার যন্ত্র তার নেই। আর আমরা কি বলছি? কিলিং, টার্গেটেড কিলিং, হ্যাঁ, কিলিং মিশন। ফলে শব্দগুলির মধ্যে মিল আছে, কারণ এগুলো সিম্বলিক ওয়েতে সামনে আসে, ইমপ্লিমেন্টেড হয়, মেটিকুলাস ডিজাইনের সামগ্রিক অংশ কিনা। ফলে এই এক হাদির মাথায় একটি বুলেট নয়, এই বুলেটের গন্তব্য বহুমুখী, চতুর্মুখী। কে যে কখন কার শিকার হন বলা মুশকিল। বাংলাদেশে গত 17 মাস ধরে যে টার্গেটেড কিলিং হচ্ছেন, আশঙ্কা করা হচ্ছে সামনে এরকম ভিআইপি টার্গেট হবে। জি, এটা একটা রোটারিক্যাল প্রশ্ন যে যে ব্যক্তি বড় বড় নেতাদেরকে সামলিয়েছে এত বছর, এবং বিএনপি নেতা মির্জা আব্বাস 80-র দশকে রাজনীতিতে তিনি পদার্পণ করেন অত্যন্ত জোরে সোরে। 90 দশকে আমরা দেখেছি তিনি স্বৈরাচার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা মহানগরীতে, এবং আমরা 91 সালে তিনি এমপি ও প্রতিমন্ত্রী হন এবং 94 সালে উনি ঢাকার মেয়র নির্বাচিত হন। এবং ঢাকা শহরে মির্জা আব্বাস এবং সাবের হোসেন চৌধুরী, এই দুইজন সমতুল্য মানের নেতা, এবং তারা প্রবল প্রতিপক্ষ এবং পরাক্রমশালী প্রতিপক্ষ হিসেবে একে অপরকে মোকাবেলা করেছে বিশাল দুর্দিনে। এবং রাজনৈতিক নানা রকম চড়াই উতরাইও আমরা দেখেছি যে মির্জা আব্বাস কখনো সাবের হোসেন চৌধুরীকে
পরাভূত করবার জন্য কোনো অপপ্রয়াস চালায়নি এবং সাবির হোসেন চৌধুরীও কখনো এ ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না। আজকের রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যারা এই মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে, ওসমান হাদি এবং শোনা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইম প্রতিদ্বন্দ্বিতা করবেন, এরা ওই মানের পরিচিতি বহন করে না। মির্জা আব্বাসের শত শত হাজার হাজার লোক রয়েছে যারা তার নিজের আত্মীয় স্বজন এবং যারা তাদের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত, এবং যুগ যুগ ধরে এই লোকগুলো তাদের পারিবারিক বন্ধন এবং পারিবারিক সম্পর্কের সাথে সংযুক্ত, এবং এই লোকগুলো তাদের ভোট ব্যাংক হিসাবে পরিচালিত। মির্জা আব্বাস ঢাকা শহরে যখন যে কোনো সময় যখন আহ্বান করতেন একটি মিছিল, মিটিং, সভা, লক্ষ লক্ষ লোক তার মিছিল এবং সমাবেশে হাজির করা তার পক্ষে খুব সাধারণ একটা ব্যাপার। সেই লোক যখন এই জুলাই আন্দোলনের এই যোদ্ধারা তার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনস্থির করেছেন, তখন তিনি তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং ওয়েলকাম জানিয়েছেন। কিন্তু আমরা যখন দেখলাম হাদি গুলিবিদ্ধ হলো, তাৎক্ষণিকভাবে 30 সেকেন্ডের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপিকে উদ্দেশ্য করে, এবং সেটার মূল আলোচক ছিল এবং মূল প্রশ্নবিদ্ধ বাণী যিনি জর্জরিত ছিলেন তিনি হচ্ছেন মির্জা আব্বাস। এবং আমরা আরো দেখেছি পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে নিয়ে একটা অপপ্রয়াস চালিয়েছেন। এটার সাথে এটার সংযুক্ততা আমরা কোনো ক্রমেই ফেলে দিতে পারি না। এরপরে আমরা জুলাই আন্দোলনের রিক্সা চালককে দেখেছি। হাফিজ আল আসাদ, আমি এই পয়েন্টটি বলতে ভুলে গেছিলাম, আমার নোটে এটি অবশ্য ছিল, আমি কিন্তু বলতে আমি ভুলে গিয়েছিলাম। সেটি হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য, দেখুন মির্জা আব্বাস কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি 5ই আগস্টের পর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু খুব দৃঢ় অবস্থান নিয়েছিলেন, যে কারণে পিনাকি ভট্টাচার্য তারা শুধু মির্জা আব্বাসকে টার্গেট করে তিনি অনেকগুলো ভিডিও বানিয়েছেন এবং তিনি ফেসবুকে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, হে সৃষ্টিকর্তা তুমি আমার জীবন নিয়ে হাদির জীবন ফেরত দাও, রাইট? তো এটি অনেকের মধ্যেই আমি দেখলাম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ হাদি ছিল, আপনারা জানেন যে যখন মানে সাধারণ অনুযায়ী আপনি যখন বিশ্বাস ভঙ্গ করে কারা, কাছের লোকজন, দূরের কেউ কিন্তু, আপনার অপরিচিত কেউ কিন্তু বিশ্বাস ভঙ্গ করে না। এই মুহূর্তে কাকে একটি টার্গেট করলে অনেকগুলো মিশন সাকসেসফুল হয়, সেটি কিন্তু হাদি সেই সাকসেসফুল মিশনটি হাদিকে দিয়ে করানো সম্ভব হয়েছে। একটা হাদির মাথায় একটি গুলেট, যেটি আমি শিরোনাম করেছি, লক্ষ্য অনেক। আপনি দেখবেন পিনাকি ভট্টাচার্যরা, এবং আমি অবশ্য তাদের নামটি মুখে নিতেও আমি মানে বিব্রত বোধ করি। এই যে দুজন আছে, হ্যাঁ, এরা যেই অশ্লীলতা, যেই জঘন্য একটা সংস্কৃতি তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে, ছাত্রদের মধ্যে বিশেষ করে ধর্মান্ধ গোষ্ঠীর মধ্যে যে একটা প্রভাব তৈরি করেছে, ফলে হাদিরা তাদের খুব কাছের লোক, এবং ওই থিওরি অনুযায়ী যে কাছের লোকটি আঘাত করে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করবেন, সে কারণে এই পিনাকি ভট্টাচার্যদের যে গ্যাং, তারাও কিন্তু এই কি বলবো, সম্ভাব্য যারা সম্ভাব্য যে কারণ সেটির কিন্তু বাইরে নয়। জি, হাফিজ আল আসাদ বলুন। এছাড়াও আমরা লক্ষ্য করব যে এনসিপি জুলাই আন্দোলনের যে আমাদের খুব পরিচিত মুখ স্যালুট দেওয়া রিক্সাওয়ালা, তাকেও কিন্তু মির্জা আব্বাসের আসনে তাকে মনোনীত করেছিল, পরবর্তীতে তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়। তাই এই প্রেক্ষাপটগুলো যখন আমরা বিশ্লেষণ করবার পরপরই মির্জা আব্বাস তার স্বভাবজাত প্রক্রিয়ার মাধ্যমে একজন প্রতিপক্ষ না, প্রতিদ্বন্দ্বী না, একজন তার সন্তান তুল্য একজন সন্তান হিসাবে তিনি আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাভাবিক প্রক্রিয়ায়, এবং রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে দেখতে যান। উনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান, তখন তাকে ঘিরে নানা রকম কটূক্তি, নানা রকম শব্দ উচ্চারিত হয়। এই শব্দগুলোর যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই শব্দগুলো উচ্চারণ করেছেন, তারা দেখা যাচ্ছে কেউ কেউ ইনকলাব মঞ্চের প্রতিনিধি এবং কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ডাকসুর নেতা নেত্রী। তো এগুলো থেকে আমরা সহজেই অনুমান করি যে এটা একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে মির্জা আব্বাসকে টার্গেট করে এই মিশনটি পরিচালিত হয়েছে, যাতে সারা বাংলাদেশে এই মিশনটি যায় যে মির্জা আব্বাস এই কিলিং এর সাথে যুক্ত। কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশের যদি পুলিশ এই ঘটনাটি সত্যিকার ভাবে তদন্ত করতে পারে, আমরা পুলিশের উপর যথেষ্ট আস্থাশীল এবং বিশ্বাসী। কুলুলেস ঢাকা শহরের যে মার্ডারটা, 2 মা মেয়েকে হত্যা করেছে, কুলুলেস মার্ডারকেও তারা 36 ঘন্টার মধ্যে উদ্ধার করে খুনিকে শনাক্ত করেছে। এবং বর্তমানে এই কিলাররা হাদির সাথে ছিল এবং তারা তাকে নানাভাবে অবজারভেশন করেছে। আমরা আরেকটা ভিডিও ফুটেজে দেখেছি, গতকালকে আরেকজন এসে হাদির পকেটে অনেকগুলো টাকা গুঁজে দেয়, এবং যারা এই টাকাটা গুঁজে দিয়েছে তারা কেন গুঁজে দিল, কি কারণে গুঁজে দিল, এবং এই কিলিং এর সাথে যারা যুক্ত, এই দীর্ঘ 10-15 দিন পর্যন্ত যারা তাদের সাথে ছিল, তারা কোথা থেকে এসেছে, কার মদদে এসেছে, এই তথ্যগুলো পুলিশ অত্যন্ত যত্ন সহকারে লিপিবদ্ধ করে এটা বিশ্লেষণ করে এরা প্রকৃত খুনিকে তারা বের করতে পারবে। এবং তার মাধ্যমে আমরা মনে করি মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ধরনের একটি অপপ্রচার চালানো হয়েছে, বিএনপির কে কলুষিত করবার জন্য যে অপপ্রচার চালানো হয়েছে, নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য যে অপচেষ্টা করা হচ্ছে, এইগুলো প্রত্যেকটি জিনিস ধারাবাহিকভাবে বের হয়ে যাবে। আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের একটি কথা, কিন্তু আমরা বারবার বলতে চাচ্ছি, সবার কাছে জানতে চাচ্ছি, নির্বাচন বিহীন এই দেশটি কিভাবে চলবে। আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত, আমরা সকলেই জানি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন নানা সংকটে, বিদেশি বিনিয়োগকারী আসছে না, আমাদের দেশের জনগণ ঠিকমতো এলসি ক্রয় বিক্রয় করতে পারছে না, এবং তারা বিভিন্ন দেশ থেকে নানা ধরনের আমদানি পণ্য, রপ্তানি যোগ্য পণ্যগুলো সরাসরি আনা নেওয়া করতে পারছে না। এই ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক সংকট ব্যাপক, দেশের কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে নিষ্কৃত পাওয়ার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু জোর করে কেউ যদি নির্বাচনকে প্রলম্বিত করে, তাহলে সেইটার যে একটা ধারাবাহিকতা, যেমন বিএনপি তাদের যখন মনোনয়ন ঘোষণা করেছে চট্টগ্রামে, মনোনয়ন ঘোষণা করবার পরপরই যখন তারা নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, সেখানে প্রার্থীকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছে, কিন্তু প্রার্থীর পাশে যারা ছিল তারা তাদের ভিতর থেকে একজন মারা গেছে, বাবলা। এবং পরবর্তীতে ঢাকাতে একই অবস্থা, আমার 24 ঘন্টা পার হতে না হতেই এই কিলিং। এর মাধ্যমে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য বা এই নির্বাচনকে তিনি তো এখনো বেঁচে আছেন, ওসমান হাদি তো এখনো বেঁচে আছেন। কিলিং মিশনের কথা বলছি, আচ্ছা, যে এই কিলিং মিশন টার্গেট করা হয়েছে। যেহেতু আমরা ওসমান হাদির সুস্থতা কামনা করছি, কিন্তু তিনি যে পর্যায়ে আহত হয়েছেন আমরা জানি না, তিনি সুস্থ হয়ে দৃঢ় তৃপ্ত এবং তেজস্বী ভূমিকায় বাংলাদেশে আবার তিনি রাজনীতি করতে পারবেন কিনা, তার মতো তরুণকে আমরা আবার রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখতে পাবো কিনা। কিন্তু এই ধরনের যে প্রক্রিয়াগুলো, এগুলো দেখে মনে হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য এবং নির্বাচনকে বানচাল করবার। আরেকটি বিষয়, তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বলে এসেছেন যে বাংলাদেশে তিনি নিরাপদ নন, এবং তাকে হত্যার জন্য নানা রকম ষড়যন্ত্র বিভিন্ন ভাবে ওত পেতে আছে। আজকের এই ঘটনার মধ্য দিয়ে এটা আবারও আরেকবার তারা প্রমাণ করতে চেয়েছে যে তারেক রহমানের সেই যে উদ্বেগ এবং আশঙ্কা, সেটা তারা বাস্তবেও পরিণত করতে পারে, এবং হাদিকে দিয়ে এই ধরনের টার্গেট নিয়ে তারা তারেক রহমান তথা বিএনপিকে ভয় ধরাবারও একটা চেষ্টা করতে পারে। যেহেতু ঘোষণা করা হয়েছে তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে ফিরবেন, সুতরাং প্রত্যেকটা বিষয়ের সাথে সিকুয়েন্স জড়িত, এবং আমরা মনে করি এই ধরনের প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচনী কালচারকে এবং নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু এবং ধারাবাহিকভাবে বজায় রাখবার জন্য বৃহত্তর দল হিসেবে বিএনপির এখন দায় অনেক বেশি, এবং বিএনপিকে আরো সতর্কভাবে ভূমিকা পালন করতে হবে, এবং তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো প্রার্থী অ্যাটাক হতে পারে। সুতরাং সেই প্রক্রিয়ায় তারা কোন ধরনের প্রোটেকশন নেবে এবং কিভাবে তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে, সেটা তাদেরকে নিজেদের ভিতরে বসে তাদের স্থায়ী কমিটির বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তার কারণ আমরা
আপনি তো বাংলাদেশে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কি মনে হয় তফসিল ঘোষণার, ধরেন আমরা তো অনেকগুলো নির্বাচন দেখেছি, অ্যাটলিস্ট আমি 96 সালের নির্বাচন থেকে আমার খুব স্পষ্ট করেই আমার মনে আছে, আমি সাংবাদিক হিসেবে কভার করেছি, ফলে প্রতিটি নির্বাচনই আমার মনে আছে। মানে 2018 18 আর 24 এই দুইটা নির্বাচনে আমি দেশে ছিলাম না, ফলে আমি এই দুটি নির্বাচনকে কেউ গ্রহণযোগ্য বলে না, বাদ দিই আমরা। কিন্তু 96 সাল থেকে 2014 সালের নির্বাচন পর্যন্ত আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। এইরকম পরিস্থিতি কি এখন বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবস্থা, কোনো একটি নির্বাচনে কি এতটা খারাপ অবস্থা দেখেছেন বলে আপনার মনে হয়? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, এটা আমরা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু এর মধ্যেও আমরা আরেকটা বিষয় দেখছি, আমাদের পুলিশ একটা ট্রমা কাটিয়ে উঠেছে। এই ট্রমা থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য পুলিশ যথেষ্টভাবে তার ক্যাপাবিলিটি ডেভেলপ করছে। এমতো অবস্থায় সরকার যদি পুলিশকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রম গ্রহণে দায়িত্বশীল ভূমিকা পালন করবার উদ্যোগ গ্রহণ করে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সহজেই স্বাভাবিক হবে বলে আমরা মনে করি। কিন্তু পুলিশ যদি নির্বাচন প্রক্রিয়ায় তার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এবং জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি গুলি সহ অন্যান্য প্রক্রিয়ায় গুলি চালাতে পারবে কিনা, বা যদি না পারে, সে যদি বন্দুক নিয়ে গিয়ে যদি ফায়ার করতে না পারে, তাহলে পুলিশ এই ধরনের ভীতিকর একটা পরিস্থিতিতে তিনি উপযাচক হয়ে তাদের নিজেদের সমস্যাগুলোকে আরো বৃদ্ধি করবে না। সেই কারণে পুলিশের ট্রমা কাটিয়ে পুলিশকে স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে হলে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় সেই কাজগুলোকে যথাযথভাবে করবার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং লজিস্টিক সাপোর্ট প্রদান করতে হবে। এবং সেটা যদি করা হয় এবং পাশে যদি সেনাবাহিনী তাকে সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় যে নাজুক অবস্থা রয়েছে সেটা পুনরুদ্ধার সম্ভব। অন্যথায় পুলিশ ঝুঁকি গ্রহণ করবে বলে আমার মনে হয়। হাফিজ আল আসাদ, আপনি আজকে যখন হাদি গুলিবিদ্ধ হয়েছেন, ঠিক ওই দিনই তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণাটি দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তারেক রহমান দেশে ফিরবেন আগামী 25শে ডিসেম্বর। আপনার কি মনে হয় তারেক রহমান দেশে এই হাদির এই ঘটনার পরে তিনি দেশে ফিরতে নিরাপদ বোধ করবেন? তারেক রহমান যেহেতু বিএনপির মতো একটি দল এবং দলের মহাসচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, এটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণায় আমি বলবো, যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তারেক রহমান দেশে ফিরে আসবেন, আমার মনে হয় না যে হাদির এই ঘটনার মাধ্যমে তারেক রহমান ভীত সশস্ত্র হবে। তার কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত রয়েছে। তাদেরকে ওভারটেক করে, তাদেরকে বাইপাস করে একদম তারেক রহমানের উপর মামলা পরিচালনা করবে, এটা যেমন সম্ভব হবে না, ঠিক তেমনি তারেক রহমানের বলয়ে তৈরি করা যে সমস্ত নেতাকর্মী এবং নিরাপত্তা কর্মীরা রয়েছে, আমরা মনে করি তারা আরো অত্যন্ত যত্ন এবং নিরাপত্তা ও কঠোর সতর্কতার মধ্য দিয়ে তাকে দেশে বরণ করবে এবং তার নির্বাচনী কার্যক্রম সহ সার্বিক কার্যক্রমে তাকে অংশগ্রহণের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক এবং তৎপর থাকবে। না, বুঝলাম, সেটি তো কর্মীরা আগে থেকেই তৈরি করার কথা। তো তিনি মাত্র কদিন আগে, 2 সপ্তাহ হয়নি, তিনি ঘোষণা করলেন যে তিনি দেশে আসতে পারছেন না এমন কারণে, যা তিনি বলতেও পারছেন না। তো এই 2 সপ্তাহের মধ্যে এমন কি বদলে গেল যে তিনি দেশে আসার ঘোষণা দিতে পারলেন? 1 নম্বর। 2 নম্বর, আমরা দেখেছিলাম তিনি সাবেক ডিজিএফ এর সাবেক যে ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুমির কাছে তিনি ক্ষমা চেয়েছেন। এর সঙ্গে সম্পর্ক আছে কিনা কোনো? আমাদের সংস্কৃতিতে আসলে ক্ষমা চাওয়ার প্রবণতা তেমন একটা দেখা যায় না, কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে আমার মনে হয় তারেক রহমান সেদিন আর্মি সে অফিসারকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনিও সহ যারা ছিলেন দেশের সকল নাগরিকই এই ক্ষমা চাওয়ার প্রবণতাটাকে অত্যন্ত মহত্বের লক্ষণ হিসাবে দেখেছেন এবং সেইভাবেই সেটাকে তারা গ্রহণ করেছেন। সুতরাং এইটার সাথে কোনো সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি তারেক রহমান দীর্ঘদিন যাবৎ তার আকাঙ্ক্ষা, স্বদেশে আসার আকাঙ্ক্ষা, আপনি বিদেশে থাকেন, আপনারও একটা আকাঙ্ক্ষা স্বদেশে কখন আসবো। তিনি নানা কারণে, নানা বাধা বিপত্তি, বিভিন্ন কারণে আমরা দেখেছি যে তিনি আসতে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আসতে পারেন। সেই বাধাগুলো
বিপত্তিগুলোকে তিনি অতিক্রম করেছেন এবং তার মা অত্যন্ত অসুস্থ শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং সার্বিক দিক মনে করে তিনি এখন মনে করছেন যে কোনো পরিস্থিতিতে তার বাংলাদেশে আসা তার জন্য সর্বোত্তম। সুতরাং সেই দিকগুলো বিবেচনা করেই তিনি তার চিন্তা চেতনা এবং দলীয় সিদ্ধান্তকে তিনি গ্রহণ করেই তিনি দেশে আসবেন বলে আমরা মনে করছি এবং 25 তারিখ সেই দিনক্ষণটি সেভাবে নির্ধারিত হয়েছে। আপনার কি মনে হয় তার দেশে আসার প্রস্তুতি বা খবরে জামায়াত ইসলামী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছে? কারণ তারা তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারেক রহমান দেশে আসলে জামায়াত ইসলাম সহ যে সমস্ত দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে তাদের মোহ ভঙ্গ হবে বলে আমরা বিশ্বাস করি এবং তারেক রহমানের যে নেতৃত্ব এবং তিনি আসার পরে দেশের সাধারণ মানুষ যেভাবে উজ্জীবিত হবে, কর্মী সংগঠকরা যেভাবে পুনরুজ্জীবিত হবে, সেটা তিনি লন্ডনে থাকলে ওই মাত্রায় কর্মীরা পুনরুজ্জীবিত হবে না। তবে নির্বাচনের প্রাক্কালে নেতাকে কাছে পেলে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা দলীয় কার্যক্রমে আরো গভীরভাবে সম্পৃক্ত হবে এবং সেইভাবেই তারা দলের নেতাকে পাওয়ার মাধ্যমে যেমন তারা উজ্জীবিত হবে তিনি তেমনি তো এখন পর্যন্ত ভোটারই হননি। এই নির্বাচন কি হবে? তিনি তো প্রার্থীই হতে পারবেন না, তিনি তো ভোটারই হননি। আমরা সাধারণ মানুষ হিসেবে আশাবাদী বাংলাদেশের নির্বাচন হবে, তিনি ভোটার হবে সেটা প্রক্রিয়ার মাধ্যমে হওয়ার সুযোগ নাই। তিনি প্রার্থী ভোটার হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে বা তিনি ভোটার হয়েছেন কিনা সেই তথ্যগুলো আসলে আমাদের কাছে তেমন ভাবে নেই। কিন্তু সরকারি কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দলীয় প্রধান, দলের প্রধান বলা যায় তাকে এখন, সে কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিভাবে নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করবে, তা অনেকগুলো দলের সিক্রেট ব্যাপার থাকে। আমরা এই ব্যাপারগুলো যেহেতু জানি না, এই ব্যাপারে আমরা আসলে না কেন, আইন তো আইনই, আইন আবার সবার জন্য তো সমান আমরা বলি, তাই না? প্রধানমন্ত্রীর একটি ভোট, আমারও একটি ভোট, আপনারও একটি ভোট, রাইট? একজন দিনমজুরের একটি ভোট, এইটাই গণতন্ত্র। তো সেখানে তিনি যেহেতু এখনো পর্যন্ত ভোটার হননি, তফসিল ঘোষণা করা হয়েছে এবং সত্যি সত্যি যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয় তাহলে তো তার প্রার্থী হওয়ার সুযোগ নেই এবং প্রার্থী হতে না পারলে তার তো প্রধানমন্ত্রী হওয়ারও সুযোগ নেই। এটা রাজনৈতিক বিষয়, এসে দলের